সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি তোমরা সুস্থ এবং ভালো আছো এবং তোমাদের পরিবারে সকলেই ভালো আছে। এই বৈশ্বিক মহামারী পরিস্থিতিতে তোমরা তোমাদের পড়াশোনাকে সুন্দরভাবে চালিয়ে নিচ্ছ এবং করতেছ এবং নিজেদের জ্ঞানকে পরিশালিত করছো, সমৃদ্ধ করছো, এই আশা ব্যক্ত রাখছি। আমাদের সাভার ক্যান্টনমেন্ট বোর্ড বালক উচ্চ বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষকের নেতৃত্বে অনলাইন ক্লাস কার্যক্রম সুন্দরভাবে পরিচালিত হচ্ছে, যা শিক্ষার্থীদের এবং শিক্ষকের মধ্যে একটি সুসম্পর্ক তৈরি হচ্ছে এবং অভিভাবকরাও অনলাইন ক্লাস কার্যক্রমের জন্য সন্তানের সুশিক্ষার ব্যাপারে তারা সজাগ আছে এবং তারাও সন্তানের সুশিক্ষার ব্যাপারে সুদৃষ্টি রাখতেছে। আসো আমরা আজকে হিসাব বিজ্ঞানের 4র্থ অধ্যায় মূলধন ও মুনাফাচিত লেনদেন, এই অধ্যায় সম্পর্কে জানবো, বুঝবো এবং কিছু শেখার চেষ্টা করব। মূলধন ও মুনাফাজাতীয় লেনদেন আলোচনার মাধ্যমে এই অধ্যায় থেকে আমরা কী বুঝতে পারবো বা শিক্ষার্থীরা কী শিখতে পারবে। মূলধন মুনাফাজাতীয় লেনদেন এই অধ্যায় আলোচনার মাধ্যমে এবং অঙ্ক করার মাধ্যমে এই অধ্যায় থেকে শিক্ষার্থীরা আমরা যা যা শিখতে পারবো তা হলো মূলধন ও মুনাফাচিত লেনদেনের ধারণা বর্ণনা করতে পারবো। তো মূলধন মুনাফাচিত লেনদেনটা কী জিনিস আর ধারণা বর্ণনা করতে পারবো, বুঝতে পারবো। মূলধন মুনাফাচিত লেনদেনের পার্থক্য নিরূপণ করতে পারবো, কোনটা মূলধন জাতীয় লেনদেন, কোনটা মুনাফাচিত লেনদেন, কেন হলো কেন হলো না, কেন মূলধন জাতীয় লেনদেন অথবা কেন মুনাফাচিত লেনদেন, এটা আমরা পার্থক্য করতে পারবো। আর এই পার্থক্য কেন করবো তার প্রয়োজনীয়তা বুঝতে পারবো। সর্বোপরি প্রতিষ্ঠানের লাভ ক্ষতি পরিমাপ এবং আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুতকালে মূলধন ও মুনাফাচিত লেনদেনসমূহ যথাযথভাবে প্রয়োগ করতে পারবো। লাভ ক্ষতিতে শুধুমাত্র মুনাফাচিত লেনদেনগুলো আসে আর আর্থিক অবস্থা নির্ণয়ের সময় মূলধন জাতীয় লেনদেনগুলো আসে। এই অবস্থাগুলোকে আমরা কী করব, মূলধন মুনাফাচিত লেনদেন যদি চিনতে পারি, ধারণা রাখি, তাহলে তার যথাযথ প্রয়োগ করতে পারবো। তাহলে আমাদের দ্বারা সে লাভ ক্ষতি সঠিকভাবে নির্ণয় করা সম্ভব, আর্থিক অবস্থা নির্ণয় করাও সম্ভব হবে। আসো আমরা সম্পূর্ণ আলোচনার মধ্যে আসি। একটি ব্যবসা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালব্যাপী চলমান থাকবে, এটা সবাই প্রত্যাশা করে, সকলেরই ধারণা থাকে যে আমার ব্যবসা প্রতিষ্ঠান আমি করব, আমার পরে আমার পরবর্তী প্রজন্ম করবে, তারপর তার পরবর্তী প্রজন্ম এসে এই ব্যবসা চলমান রাখবে এবং ব্যবসা থেকে নিয়মিত ব্যবসার সম্প্রসারণ হবে এবং তার পরিবৃদ্ধি করতে থাকবে। নির্দিষ্ট সময় পরপর ব্যবসায় লাভ ক্ষতি সার্বিক অবস্থাও জানা প্রয়োজন। আমি ব্যবসাটাকে করব কি করব না, না বন্ধ করে দিব, না অন্য কোনো ব্যবসা করব, এই সমস্ত জিনিস ব্যবসায় লাভ ক্ষতি এবং আর্থিক অবস্থার মাধ্যমেই নির্ণয় করা হয়। আর এই সমস্ত জিনিস কিছুদিন পরপরই, কিছু সময় পরপর অবশ্যই নির্ণয় করা প্রয়োজন। কিছু লেনদেন এমন যাদের সুবিধা নির্দিষ্ট সময়ই শেষ হয়ে যায়, আবার কিছু লেনদেন এমন যাদের সুবিধা দীর্ঘ সময়ব্যাপী পাওয়া যায়। এই যে অবস্থাগুলো, একটা স্বল্প মেয়াদে শেষ হয় আর একটা দীর্ঘমেয়াদী পর্যন্ত সুবিধা পাওয়া যায়, এই অবস্থা বিবেচনা করেই লেনদেনসমূহকে মূলধন ও মুনাফা জাতীয় এই দুই ভাগে বিভক্ত করা হয়। এই যে কেন মূলধন জাতীয় বা কেন মুনাফা জাতীয় লেনদেন হবে কি হবে না, এটা কেন নির্ণয় করব, যে জিনিস থেকে আমরা স্বল্প মেয়াদে সুবিধা পেলাম আবার আরেক জিনিস থেকে আমরা দীর্ঘমেয়াদে সুবিধা পাবো, এই দুই অবস্থাকে বিবেচনা করেই প্রত্যেক লেনদেনকে মূলধন জাতীয় না মুনাফা জাতীয় এটা বিভক্ত করার প্রয়োজন হয়েছে। লেনদেনসমূহকে সঠিকভাবে বিভক্তকরণের উপরই ব্যবসায়ের প্রকৃত লাভ ক্ষতি ও আর্থিক অবস্থা নির্ভর করে। তাই মূলধন জাতীয় মুনাফা জাতীয় লেনদেন সঠিকভাবে চিহ্নিত করার মাধ্যমে হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য অর্জন ত্বরান্বিত হয়। হিসাব বিজ্ঞানের যে মুখ্য উদ্দেশ্য মুনাফা অর্জন, মুনাফার সঠিক সৎ ব্যবহার করা, ব্যবসায়ের প্রত্যেকটা অর্থের অঙ্কের যেন সঠিক ব্যবহার করা যায়, অর্থাৎ ব্যয় সংকুচন করে মুনাফা অধিক করা যায়, এটা অর্জন সহজ হবে। আচ্ছা, মূলধন মুনাফা জাতীয় লেনদেনের ধারণা। ব্যবসার সকল লেনদেন দুই ভাগে বিভক্ত, মূলধন জাতীয় লেনদেন, মুনাফা জাতীয় লেনদেন। মূলধন জাতীয় লেনদেনে সুবিধা ভোগের মেয়াদ মুনাফা জাতীয় লেনদেনের অপেক্ষা অধিক। মূলধন জাতীয় লেনদেনের সুবিধা, যে মূলধন জাতীয় লেনদেন থেকে সুবিধা পাবো তা মুনাফা জাতীয় লেনদেন থেকে অনেক বেশি সময় অপেক্ষা অধিক হবে। আর মুনাফা জাতীয় লেনদেন যেখানে নিয়মিত সংগঠিত হয়
সেখানে মূলধন জাতীয় লেনদেন অনিয়মিত হয়ে থাকে। মুনাফা জাতীয় লেনদেনগুলো নিয়মিত সংগঠিত হয়, সেখানে মূলধন জাতীয় লেনদেনগুলো অনিয়মিতভাবে সংগঠিত হয়। এরূপভাবে আরও কতিপয় দিক বা বৈশিষ্ট্য রয়েছে যা এই দুই ধরনের লেনদেনকে পরস্পর পৃথক করে। লেনদেনের ক্ষেত্রে সাধারণত আমরা দেখেছি নগদ অথবা অনগদ লেনদেনের দৃশ্যমান বা অদৃশ্যমান প্রত্যেক বিভিন্ন বিষয় জড়িত থাকে। লেনদেনের সাথে হয় নগদে হবে বা ধারে হবে বা বাকিতে হবে, আবার লেনদেনটা দৃশ্যমান হতে পারে, অদৃশ্যমান হতে পারে, এই সমস্ত বিষয় জড়িত থাকে। আচ্ছা আসো এখন দীর্ঘমেয়াদ মূলধন জাতীয় কী আর মুনাফা জাতীয় লেনদেনটা কী, এটা সংজ্ঞায়ন দেখি আমরা কীভাবে পারি। যে সকল লেনদেন হতে দীর্ঘমেয়াদী অর্থাৎ 1 বছরের অধিক, যে সকল লেনদেন হতে দীর্ঘমেয়াদী অর্থাৎ 1 বছরের অধিক সুবিধা পাওয়া যায়, যার টাকার অঙ্ক অপেক্ষাকৃত বড়, এবং লেনদেন নিয়মিত সংগঠিত হয় না, তা মূলধন জাতীয় লেনদেন। আমি আবার বলছি, যে সকল লেনদেন হতে দীর্ঘমেয়াদী 1 বছরের অধিক সুবিধা পাওয়া যায়, যার টাকার অঙ্ক অপেক্ষাকৃত বড় এবং লেনদেন নিয়মিত সংগঠিত হয় না, তাই মূলধন জাতীয় লেনদেন। তাহলে মুনাফা জাতীয় লেনদেন কি? তাহলে অপরদিকে দেখা যাচ্ছে যে সকল লেনদেন হতে স্বল্প মেয়াদী সুবিধা পাওয়া যায়, লেনদেনের টাকার অঙ্কের পরিমাণ অপেক্ষাকৃত ছোট কিন্তু নিয়মিত সংগঠিত হয়, তা নির্দিষ্ট সময় পরপর 1 সপ্তাহ 2 সপ্তাহ বা 1 মাস বা 3 মাস 6 মাস পরপর সংগঠিত হয়, অর্থাৎ নিয়মিত এক আর্থিক বছরে একাধিকবার সংগঠিত হয়, তাই মুনাফা জাতীয় লেনদেন। আমি আবার বলছি তোমাদেরকে, যে সকল লেনদেন হতে স্বল্প মেয়াদী সুবিধা পাওয়া যায়, লেনদেনের টাকার অঙ্কের পরিমাণ অপেক্ষাকৃত ছোট কিন্তু নিয়মিত সংগঠিত হয়, অর্থাৎ নির্দিষ্ট সময় পরপর সংগঠিত হয়, তা মুনাফা জাতীয় লেনদেন। আসলে তারপর দেখি মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় আয় কী জিনিস। মূলধন জাতীয় প্রাপ্তি, মূলধন জাতীয় আয় শুনতে একই রকম মনে হলো, প্রাপ্তি আর আয় আসলে এক নয়, এদের মধ্যেও কিছুটা পার্থক্য রয়েছে। যে সকল প্রাপ্তি অনিয়মিত, টাকার পরিমাণ বড় এবং 1 বছরের অধিক সময় সুবিধা ভোগ করা যায়, তাই মূলধন জাতীয় প্রাপ্তি। আমি আবার বলছি তোমাদেরকে, মনোযোগ দিয়ে শোনো। যে সকল প্রাপ্তি অনিয়মিত, অর্থাৎ বারবার পাবো না, একবার পাইলে আর পাওয়া যাবে না এরকম বিষয়, অনিয়মিত, টাকার পরিমাণ বড় এবং টাকাটা অনেক বড় পরিমাণের হবে এবং 1 বছরের অধিক সময় আমরা তার থেকে সুবিধা পাবো, তাই মূলধন জাতীয় প্রাপ্তি। যেমন ব্যবসায়ের মূলধন আনয়ন, তো মালিক বা স্বত্বাধিকার যে অর্থ সরবরাহ করে তা ব্যবসায়ের মূলধন, সে এখন ব্যবসা শুরুতে দিবে, ব্যবসা সম্প্রসারণের সময় যদি লাগে তখনও মালিক মূলধন বিনিয়োগ করতে পারে, এই জন্য বলা হয়েছে অনিয়মিত। ব্যবসায়ের মূলধন আনয়ন, ব্যাংক হতে ঋণ গ্রহণ, আমাদের ব্যবসায়ের প্রয়োজনে আমরা অনেক সময় দীর্ঘমেয়াদী ঋণ নিয়ে থাকি, তাই ব্যাংক হতে ঋণ গ্রহণ। তারপর স্থায়ী সম্পদ বিক্রয়, মানে আমার আসবাবপত্র পুরান হয়ে গেছে, অকেজো হয়ে গেছে, বিক্রি করে দেবো, আমার যন্ত্রপাতি এটা এখন দরকার নেই, এখন আধুনিক যন্ত্রপাতি প্রয়োগ করব, তাই এটা পুরাতনটা বিক্রি করে আবার নতুনটা আনবো, এই যে পুরাতন বিক্রি করে দিলাম, তো এই কারণে স্থায়ী সম্পদ বিক্রয়জনিত অর্থ মূলধন জাতীয় প্রাপ্তি। তাহলে আমরা কী পাইলাম? ব্যবসায়ের মূলধন, ব্যাংক হতে ঋণ গ্রহণ এবং স্থায়ী সম্পদ বিক্রয় হতে প্রাপ্তি, এই তিনটে হলো মূলধন জাতীয় প্রাপ্তি। মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় আয় একরূপ মনে হলেও কিছুটা পার্থক্য তাদের মধ্যে বিদ্যমান আছে। মূলধন জাতীয় আয় মূলধন জাতীয় প্রাপ্তিরই একটা অংশ। বুঝিনি আবার, মূলধন জাতীয় আয় মূলধন জাতীয় প্রাপ্তির একটা অংশ মাত্র, অর্থাৎ প্রাপ্তির মধ্যেই আয় বিদ্যমান আছে বা নিহিত আছে। যেমন মনে করো আমরা একটি যন্ত্রপাতি 50,000 টাকা দিয়ে ক্রয় করেছি, এটাকে কয়েক বছর ব্যবহার করেছি, তারপরে আমরা এটাকে আবার 60,000 টাকা বিক্রি করে দিয়েছি। তো 60,000 টাকা বিক্রি করে যা পাইলাম, তো যন্ত্রপাতিটা বিক্রি করে যা পেয়েছি তার পুরোটাই মূলধন জাতীয় প্রাপ্তি। আমরা কিনেছিলাম 50,000 দিয়ে, বিক্রি করলাম 60,000 টাকা দিয়ে, বিক্রি করে যা পাবো তার পুরোটাই মূলধন জাতীয় প্রাপ্তি। ক্রয় করেছি 50,000 দিয়ে আর বিক্রি করেছি 60,000 টাকা, এই যে পার্থক্যটুকু 10,000, এই 10,000 হলো মূলধন জাতীয় আয়। আশা করি তোমরা বুঝতে পারবে এটা। তোমাদের উদাহরণে পাঠ্য বইয়ের 39 পৃষ্ঠায় এ বিষয়ে একটা একেবারে শুরুর দিকেই দ্বিতীয় প্যারায় সুন্দর একটি উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে। আসো, মূলধন জাতীয় ব্যয় কী
আর মূলধন জাতীয় প্রদান কি তা আমরা দেখি। মূলধন জাতীয় ব্যয়, যে সকল ব্যয় অনিয়মিত, টাকার পরিমাণ বড় এবং 1 বছরের অধিক সময় সুবিধা ভোগ করা যায়। ব্যয়টা হবে অনিয়মিত, টাকার পরিমাণটা বড় হবে এবং যে জিনিসে ব্যয় করব সেখান থেকে 1 বছরের অধিক সময় সুবিধা ভোগ করা যায়, ওই সকল ব্যয়ই মূলধন জাতীয় ব্যয়। ওই সকল ব্যয়গুলোকে আমরা মূলধন জাতীয় ব্যয় বলে চিহ্নিত করব। আমি আবার বলছি, যে সকল ব্যয় অনিয়মিত, টাকার পরিমাণ বড় হবে এবং 1 বছরের অধিক সময় সুবিধা ভোগ করা যায়, ওই সকল ব্যয় মূলধন জাতীয় ব্যয়। যেমন স্থায়ী সম্পদ ক্রয়, স্থায়ী সম্পদ ক্রয় যেমন জমি, আসবাবপত্র, যন্ত্রপাতি, মোটর গাড়ি, এগুলো। স্থায়ী সম্পদ ক্রয় সম্পর্কিত অন্যান্য খরচ, যেমন যদি আমি ক্রয় করতে যাই তাহলে আমদানি শুল্ক লাগতে পারে, জাহাজ ভাড়া লাগতে পারে, তার পরিবহন খরচ লাগতে পারে, এই সমস্ত যাবতীয় খরচও মূলধন জাতীয় ব্যয়। এখানে উল্লেখ্য যে সকল ব্যয়ের ফলে সম্পদ সম্প্রসারিত ও আয়ুষ্কাল বৃদ্ধি পায়। তাও যে সকল ব্যয়ের ফলে সম্পদ সম্প্রসারিত হয়, সম্পদটা বিস্তৃতি লাভ করে, তার আয়ুষ্কাল বৃদ্ধি পায়। যেমন কম্পিউটারে কোনো কলকব্জা লাগানোর ফলে যে জিনিসটা এখন বাতিল করা লাগতো, এখন বাতিল না করে এটাকে আরও কয়েক বছর আমরা ব্যবহার করতে পারছি। যেমন সিডি ড্রাইভ ছিল, এখন ডিভিডি ড্রাইভ লাগালাম। এখন এই সমস্ত জিনিস ব্যবহারের কিছু সংযোজনের কারণে যদি কোনো স্থায়ী সম্পদের আয়ুষ্কাল বৃদ্ধি পায়, তাহলে ওই জাতীয় ব্যয়ও মূলধন জাতীয় ব্যয় হিসাবে চিহ্নিত করা হয়। যেমন মেশিন পুরানো হওয়ার কারণে 10,000 টাকা মূল্যে নতুন সংযোজন করা হলো, নতুন মেশিনের একটা যন্ত্র বা পার্ট বা যন্ত্রাংশ সংযোজন করা হলো, এই জাতীয় ব্যয় মূলধন জাতীয় ব্যয়। তারপর মুনাফা জাতীয় প্রাপ্তি ও মুনাফা জাতীয় আয়। মুনাফা জাতীয় প্রাপ্তি কি? যে সকল প্রাপ্তি নির্দিষ্ট সময় পর পর অর্থাৎ নিয়মিত আদায় হয়। যে সকল প্রাপ্তি নির্দিষ্ট সময় পর পর অর্থাৎ নিয়মিত আদায় হয় এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই তার উপযোগিতা শেষ হয়ে যায়, তাই মুনাফা জাতীয় প্রাপ্তি। যেমন বিক্রয় করলে টাকা পাবো, আজকে বিক্রি করেছি, কালকে বিক্রি করেছি, তারপরে আবার বিক্রি করেছি, এই সমস্ত বিষয়গুলো নিয়মিত পাওয়া যায়। এই সমস্ত বিষয়গুলো কি হয়? নিয়মিত পাওয়া যায়, তাই এগুলো হলো মুনাফা জাতীয় প্রাপ্তি। যেমন পণ্য বিক্রয়লব্ধ অর্থ, ব্যাংকে জমা টাকার সুদ, তারপরে প্রাপ্ত বাড়ি ভাড়া, প্রাপ্ত কমিশন, এগুলো নিয়মিত পাই আমরা, ব্যবসা প্রতিষ্ঠানে নিয়মিত হতে থাকে, তাই এই জাতীয় বিষয়গুলো মুনাফা জাতীয় প্রাপ্তি। মুনাফা জাতীয় প্রাপ্তি ও মুনাফা জাতীয় আয় একই অর্থবোধক মনে হলো তাদের মধ্যেও কিছু পার্থক্য বিদ্যমান। যেমন মূলধন জাতীয় প্রাপ্তি, মূলধন জাতীয় আয়ের মধ্যে পার্থক্য ছিল, তেমনিভাবে মুনাফা জাতীয় আয়, মুনাফা জাতীয় প্রাপ্তির মধ্যেও কিছু পার্থক্য রয়েছে। মুনাফা জাতীয় প্রাপ্তির সবটুকুই একটি নির্দিষ্ট সময়ের মুনাফা জাতীয় আয় হয় না। মুনাফা জাতীয় যে প্রাপ্তি আছে তার পুরোটাই মুনাফা জাতীয় আয় নয়। অর্থাৎ একটা প্রাপ্তির মধ্যে দেখা গেল চলতি বছরের আয়, বিগত বছরের আয়, আবার পরবর্তী বছরের আয়ও সম্পৃক্ত বা সমষ্টি আকারে থাকতে পারে। আর মুনাফা জাতীয় আয় এক হিসাব বছরের বা একটি হিসাবকালের আর্থিক হিসাব বছরে যেটুকু আয় সেটুকুই শুধুমাত্র মুনাফা জাতীয় আয়। আমি আবার বলছি, এক আর্থিক হিসাব বছরে ব্যবসা প্রতিষ্ঠানের নিয়মিত আয়টুকুই শুধুমাত্র মুনাফা জাতীয় আয়। আর নিয়মিত আয়ের মধ্যে যদি পূর্ববর্তী বছরের আয়, বর্তমান চলতি বছরের আয় এবং পরবর্তী বছরের আয় যদি একত্রে থাকে, তাহলে তার পুরোটাকে বলা হয় মুনাফা জাতীয় প্রাপ্তি। শুধুমাত্র চলতি হিসাব বছরের প্রাপ্তিটুকুকে বলা হয় মুনাফা জাতীয় আয়। চলতি হিসাব বছরের প্রাপ্তিটুকুকে বলা হবে মুনাফা জাতীয় আয়, আর চলতি হিসাব বছরের আয়, বিগত বছরের আয় এবং পরবর্তী বছরের আয়, এই সমষ্টিকে বলা হয় মুনাফা জাতীয় প্রাপ্তি। আশা করি তোমরা বুঝতে পারবে এটা। আসলে মুনাফা জাতীয় ব্যয় ও মুনাফা জাতীয় প্রদান। ব্যবসার দৈনন্দিন কার্য সম্পাদনের জন্য নিয়মিত যে সকল ব্যয় নির্দিষ্ট সময় পর পর সংগঠিত হয় এবং স্বল্প সময়ের মধ্যেই উপযোগিতা নিঃশেষ হয়ে যায়, তাকে মুনাফা জাতীয় ব্যয় বা প্রদান বলা হয়। আমরা কি বুঝতে পারলাম যে দৈনন্দিন কার্য সম্পাদনে, ব্যবসায় যে দৈনন্দিন কাজগুলো রয়েছে, এই সমস্ত কার্য সম্পাদনের জন্য যে নিয়মিত যে সকল ব্যয় সংগঠিত হয়ে থাকে, কিছুক্ষণ পরপর বা কিছুদিন পরপর নিয়মিত সংগঠিত হয় এবং স্বল্প সময়ের মধ্যেই তার উপযোগিতা প্রয়োজনটা শেষ হয়ে যায় এবং নিঃশেষ হয়ে যায়, তা মুনাফা জাতীয় ব্যয় বা প্রদান। যেমন পণ্য ক্রয়, এখন ক্রয় করে নিয়ে আসছি ব্যবসায়ের পণ্য, কিছুক্ষণ পরে বিক্রি করে দিলাম, তার উপযোগিতা শেষ হয়ে গেল। আবার ভাড়া পরিশোধ, আমি আমার যে প্রতিষ্ঠানে ব্যবসা করি সেই প্রতিষ্ঠানের 1 মাস পর পর যে ভাড়া দিতেছি,
দিনের ভাড়া হতে পারে, সাপ্তাহিক ভাড়া হতে পারে, ঘন্টার ভাড়া হতে পারে, মাসিক ভাড়া হতে পারে। যে ভাড়া প্রদান করতেছি এটা নিয়মিত করতে হয়, তাই এটা মুনাফার্জিত ব্যয় বা প্রদান। কারণ বেতন পরিশোধ, প্রতিষ্ঠানে যে সমস্ত কর্মচারী থাকে তাদেরকে বেতন দিতে হয় অথবা মজুরি দিতে হয়, মণিহারি দ্রব্য ক্রয় করতে হয়, বিভিন্ন রকম নিয়মিত খরচ করতে হয়। এই সমস্ত যে ব্যয় বা খরচগুলো বা যা করতেছি এগুলোকে বলা হয় মুনাফার্জিত ব্যয় বা মুনাফাজাতীয় প্রদান। মুনাফাজাত ব্যয়ের দ্বারা সম্পদ অর্জিত না হলেও সম্পদ রক্ষণাবেক্ষণে অবদান রাখে। সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো মুনাফাজাত ব্যয়ের দ্বারা সম্পদ অর্জিত হয় না ঠিক, কিন্তু সম্পদের রক্ষণাবেক্ষণে সে অবদান রাখে, যার মাধ্যমে ব্যবসা সুদীর্ঘ সময় পর্যন্ত অনির্দিষ্ট কাল পর্যন্ত চলমান থাকে। মুনাফাজাত প্রদান ও ব্যয় একই অর্থবোধক মনে হলেও এদের মধ্যে কিছুটা পার্থক্য বিদ্যমান। মুনাফাজাত ব্যয় ও মুনাফাজাত প্রদানের একটি অংশ। চলতি হিসাবকালের সঙ্গে প্রায় বিগত হিসাবকালের বকেয়া এবং পরবর্তী হিসাবকালের খরচ অগ্রিম পরিশোধ করা হয়। মনে করো আমি ভাড়া পরিশোধ করতেছি, আমি এখন এই জুলাই মাসের ভাড়া পরিশোধ করব, আমি এখন মে মাসের ভাড়া দিই নাই, জুন মাসের ভাড়া দিই নাই, যেহেতু আমার কাছে এখন এই বছর কোনো কারণে আমার কাছে এই মুহূর্তে টাকা আগমন বেশি হয়েছে, তাই আমি বিগত 2 মাসের ভাড়া দিলাম, এই চলতি মাসের ভাড়া দিলাম, পরবর্তী আরও 2 মাসের ভাড়া দিয়ে দিলাম। তাহলে এই পুরো ব্যয়টাকে বলা হয় মুনাফাজাতীয় প্রদান। যে পুরো যে খরচটা করলাম, যেন আমি চলতি মাস হলো আমার জুলাই মাস, এই চলতি মাসের ভাড়া দিলাম, আবার বিগত 2 মাসের ভাড়া দিই নাই, সেই ভাড়া বকেয়া ভাড়াগুলো আমি এখন দিলাম। যেহেতু আমার টাকার আধিক্য বেশি আছে, এখন অনেক পরিমাণ টাকা আছে আমার কাছে, তাই পরবর্তী 2 মাসের ভাড়াও আমি অগ্রিম দিয়ে দিলাম। তাহলে বিগত অর্থাৎ বকেয়া ভাড়া, চলতি মাসের ভাড়া এবং অগ্রিম ভাড়া এই সমস্তটাকে বলা হয় মুনাফাজাতীয় প্রদান। শুধুমাত্র এই মাসে যে ভাড়া প্রদান করা হয়েছে এইটুকুকে বলা হবে মুনাফাজাতীয় ব্যয়। বোঝা গেল মনে হয়? আশা করি বুঝতে পারছো যে চলতি মাসের যে ভাড়াটা দিয়েছি সেটা হলো মুনাফাজাতীয় ব্যয়, বিগত 2 মাসের যে বকেয়া ভাড়া, চলতি মাসের ভাড়া এবং পরবর্তী 2 মাসে যে অগ্রিম ভাড়া দিয়েছি, এই সমস্ত ব্যয়ের পরিমাণটাকে বলে মুনাফাজাতীয় প্রদান। আমি আশা করি তোমরা এর পার্থক্য ধরতে পারো, মুনাফাজাতীয় ব্যয় কী আর মুনাফাজাতীয় প্রদান কী। স্থায়ী সম্পদ মেরামতের ফলে সম্পদের আয়ুষ্কালে কোনো প্রভাব না পড়লে উক্ত ব্যয় মুনাফাজাতীয় ব্যয় হিসাবে লিপিবদ্ধ হবে। এটা আর একটা গুরুত্বপূর্ণ অংশ। স্থায়ী সম্পদ মেরামত করতেছি, কিন্তু এর দ্বারা তার আয়ুষ্কাল বৃদ্ধি পাবে না। টুকটাক রিপেয়ারিং করতেছি, ফুটা হয়ে গেছে এটা রিপেয়ারিং করে দিয়েছি, কোথাও এক জায়গায় সেলাই করে দিয়েছি, কোথাও এক জায়গায় আঠা দিয়ে একটু শক্তভাবে লাগিয়ে দিয়েছি। এই জাতীয় ব্যয়ের ফলে আয়ুষ্কাল বৃদ্ধি পায় না। যে সমস্ত ব্যয়ের ফলে আয়ুষ্কাল বৃদ্ধি পায় না সম্পদের, স্থায়ী সম্পদ সম্প্রসারিত হয় না বা তার থেকে বেশি সুবিধা পাওয়া যাবে না, যা ছিল তাই থাকবে, তাহলে এই জাতীয় ব্যয়গুলো মুনাফাজাতীয় ব্যয় হবে, না কখনোই মূলধন জাতীয় ব্যয় হিসাবে পরিগণিত হবে না। যন্ত্রাংশ নতুন সংযোজন করলে যেহেতু এটার আয়ুষ্কাল বাড়ে, এর থেকে বেশি সুবিধা পাওয়া যায়, তাই ওইটা হবে মূলধন জাতীয় ব্যয়। মুনাফা প্রকৃতি বিশিষ্ট হওয়া সত্ত্বেও মুনাফা জাতীয় ব্যয়ের ন্যায় স্বল্পমেয়াদী সুবিধা না পেয়ে দীর্ঘমেয়াদী সুবিধা ভোগ করা যায়, এরূপ ব্যয়ও ব্যবসা প্রতিষ্ঠানে পরিলক্ষিত হয়। যে মুনাফা প্রকৃতিটা হলো ব্যয়ের প্রকৃতির মুনাফা সংক্রান্ত। মুনাফা প্রকৃতি বিশিষ্ট হওয়া সত্ত্বেও মুনাফা জাতীয় ব্যয়ের ন্যায় স্বল্পমেয়াদী সুবিধা না পেয়ে দীর্ঘমেয়াদী সুবিধা পাওয়া যায়, এরূপ ব্যয়ও ব্যবসা প্রতিষ্ঠানে এখন পরিলক্ষিত হয় বর্তমানে। এই ব্যয় সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা, এগুলোকে বলা হয় বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। এ নিয়েও আমরা বিস্তারিত আলোচনা করব। পরবর্তী অংশে দেখি মূলধন ও মুনাফাজাতীয় লেনদেন সম্পর্কে কেন পার্থক্য করব, এর প্রয়োজনীয়তা থাকে। একজন ব্যবসায়ীকে একটি নির্দিষ্ট সময় শেষে সাধারণত প্রতি বছর বা অর্থাৎ 1 বছর পর লেনদেনের আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা জানতে হয়। একজন ব্যবসায়ীকে একটি নির্দিষ্ট সময় পর অর্থাৎ 1 বছর পর অবশ্যই ব্যবসায়ের লেনদেনের আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা জানতে চায় বা জানতে হয়। এজন্য অন্তত 3টি বিবরণী প্রস্তুত করতে হয়। এজন্য কী করতে হয়? 3টা বিবরণী প্রস্তুত করতে হয়। তা বিশদায় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী ও আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থা, ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা জানার জন্য, মালিককে জানানোর জন্য কী করা হয়? 3টা বিবরণী প্রস্তুত করা হয়। একটা হলো বিশদায় বিবরণী,
একটা মালিকানা সত্ত্ব বিবরণী আর একটা হলো আর্থিক অবস্থার বিবরণী। বিশদায় বিবরণী থেকে আমরা ব্যবসায়ের লাভ বা ক্ষতির পরিমাণ, মালিকানা সত্ত্ব পরিবর্তন বিবরণী হতে ব্যবসায়ের প্রতি মালিকের পাওনার পরিমাণ, ব্যবসা থেকে মালিক কত টাকা পাবে তার পরিমাণ, এবং আর্থিক অবস্থার বিবরণী থেকে আমরা সম্পদ ও দায় দেনার পরিমাণ জানতে পারি। আমরা এই যে 3টা বিবরণী তৈরি করব, 3 বিবরণী থেকে আমরা 3 রকম বিষয় জানতে পারবো। বিশদায় বিবরণী থেকে আমরা ব্যবসায়ের প্রকৃত লাভ বা ক্ষতির পরিমাণ জানতে পারবো। মালিকানা সত্ত্ব পরিবর্তন বিবরণীর মাধ্যমে আমরা ব্যবসায়ের প্রতি মালিকের কত পাওনা আছে, ব্যবসা থেকে মালিকান কত টাকা পাবে, তার অধিকার কতটুকু, তার কতটুকু পাওনা ব্যবসা অবশ্যই পরিশোধ করতে হবে, সেটা তার পরিমাণ জানতে পারবো। এবং ব্যবসায়ের প্রকৃত আর্থিক অবস্থাটা কতটুকু, অর্থাৎ তার সম্পদ কী পরিমাণ, তার দায় দেনা কী পরিমাণ, তা আমরা সুনির্দিষ্টভাবে জানতে পারবো। মূলধন ও মুনাফাজিত লেনদেনের প্রভাব, তাহলে আমরা দেখলাম কি পার্থক্যটা কেন করব। তাহলে বিশদায় বিবরণীর মাধ্যমে লাভ ক্ষতি জানার জন্য দরকার, মালিকানা সত্ত্ব বিবরণী দ্বারা ব্যবসায়ের উপর মালিকের পাওনার পরিমাণ কত, এবং আর্থিক অবস্থার বিবরণী থেকে আমরা সম্পদ ও দায় দেনার পরিমাণ জানব। বিশদায় বিবরণীতে শুধুমাত্র মুনাফা জাতীয় লেনদেনগুলো লিপিবদ্ধ হয়, মালিকানা সত্ত্ব বিবরণীতে মালিকের সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো, অর্থাৎ মালিকের প্রারম্ভিক মূলধন, উত্তোলন এবং লাভ ক্ষতি যোগ বিয়োগ করে আমাদের মালিকানা সত্ত্ব তৈরি করা হয়। এবং আর্থিক অবস্থার বিবরণীতে 2টা অংশ থাকে, একটা সম্পদ আর একটা দায়, এবং সম্পদ এবং দায়ের পরিমাণ যদি সমান হয় তাহলে ব্যবসা সুন্দরভাবে চলমান আছে। বুঝতে হবে যে কতটুকু সম্পদের বিনিময়ে কতটুকু দায়, বা কত টাকা দায়ের বিপরীতে কত টাকা সম্পদ রয়েছে, এটা নির্ণয় করা হয়। আচ্ছা, মূলধন মুনাফাজিত লেনদেনের প্রভাব, শুধু মুনাফাজিত আয় ও ব্যয়ের ভিত্তিতে বিশদায় বিবরণী প্রস্তুত করে ব্যবসার লাভ ক্ষতির পরিমাণ নির্ণয় করা যায়। অপরদিকে শুধু মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় ব্যয়ের ভিত্তিতে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করে সম্পদ, দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণও নির্ণয় করা হয়। এই 2 ধরনের লেনদেন পরস্পর অবস্থান পরিবর্তন করে আর্থিক বিবরণীতে লিপিবদ্ধ হলে কখনোই ব্যবসায়ের প্রকৃত লাভ বা ক্ষতি বা সম্পদ ও দায়, মালিকানা সত্ত্বের পরিমাণ জানা সম্ভব নয়। যদি মূলধন জাতীয় বিষয়ের লেনদেনের মধ্যে মুনাফা জাতীয় ঢুকে যায়, বা মুনাফা জাতীয় লেনদেনের মধ্যে যদি মুনাফা জাতীয় লেনদেনের মধ্যে যদি মূলধন জাতীয় লেনদেনের ঢুকে যায়, তাহলে কখনোই ব্যবসায়ের প্রকৃত আর্থিক অবস্থা, লাভ ক্ষতি নির্ণয় প্রকৃত কোনো অবস্থায় নির্ণয় করা সম্ভব নয়। তারপর আমাদের জানা দরকার বিলম্বিত মুনাফাজিত ব্যয় সম্পর্কে। দেখো, মুনাফাজিত হওয়া সত্ত্বেও নির্দিষ্ট হিসাব বছরে সীমাবদ্ধ না থেকে একাধিক বছর সময়ে সুবিধা পাওয়া যায় বলেই এই ব্যয়কে বিলম্বিত মুনাফাজিত ব্যয় বলা হয়। নির্দিষ্ট হিসাব বছরের মধ্যে সীমাবদ্ধ না থেকে কি হয়েছে, একাধিক বছরে সুবিধা পাওয়া যায়, এই জাতীয় যে ছোট অঙ্কের ব্যয় বা একটু বড় অঙ্কের, কিন্তু প্রতি বছরে এটা সংস্করণ করতে হয়, এই জাতীয় ব্যয়গুলোকে বলা হয় বিলম্বিত মুনাফাজিত ব্যয়। যেহেতু এই ব্যয়ের দ্বারা একাধিক বছর সুবিধা ভোগ করা হয় বা ভোগ করা যায়, তাই এই ব্যয়কে হিসাব কালসমূহের মাঝে বিভক্ত করে, যেহেতু একাধিক বছর সুবিধা পাবো তাই এগুলোকে হিসাবকালের মধ্যে বিভক্ত করে চলতি হিসাবকালের অংশটুকু মুনাফা জাতীয় ব্যয়, আর অবশিষ্ট অংশগুলো সাময়িক মূলধন জাতীয় ব্যয়ের ন্যায় লিপিবদ্ধ করা হয়, যা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। এখন দেখি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের কোন কোন উপাদানগুলো হয়ে থাকে। নতুন পণ্য তৈরির আমি নতুন কোনো একটা পণ্য বাজারে ছাড়বো, যে এই পণ্য তৈরি করার পূর্বে যে গবেষণা ব্যয় করব, এই গবেষণা ব্যয়টা বিলম্বিত মুনাফাজিত ব্যয়। এই নতুন পণ্য তৈরি করতে গিয়ে তার পরীক্ষা করব, এই পরীক্ষা ব্যয়, নতুন পণ্য তৈরির গবেষণা ব্যয়, পরীক্ষা ব্যয়, এটা হলো বিলম্বিত মুনাফাজিত ব্যয়। বিজ্ঞাপন বাবদ এককালীন বড় অঙ্কের ব্যয়, এটা হলো বিলম্বিত মুনাফাজাতীয় ব্যয়। ব্যবসা প্রতিষ্ঠান স্থানান্তর ব্যয়, এক স্থান হতে অন্য স্থানে ব্যবসাকে স্থানান্তর করবো, ধানমন্ডি থেকে গুলশানে, গুলশান থেকে বনানী, বনানী থেকে উত্তরা, এরকমভাবে যদি গুলিস্তান থেকে এরকম উত্তরাতে স্থানান্তর করব, এই জাতীয় ব্যয় যে হবে সেগুলো হলো বিলম্বিত মুনাফাজাতীয় ব্যয়। আশা করি তোমরা তোমাদের পাঠ্য বই যদি আরেকটু ভালোভাবে দেখো এবং লেকচারকে শোনো এবং বারবার মনোযোগ দিয়ে শোনার পরে এবং বারবার তোমাদের পাঠ্য বইকে পড়ো। পাঠ্য বইয়ের বিকল্প কোনো কিছু না, যত বেশি পাঠ্য বই দেখবে তোমরা নৈবিত্তিকে ভালো করবে এবং যে ব্যবহারিক অঙ্ক তাও ভালো করে সম্পন্ন করতে পারবে। এরপরে 41 পৃষ্ঠায় তোমাদের জন্য একটি শখ দেওয়া আছে বইয়ে, পাঠ্য বই 41 পৃষ্ঠায়। এই শখটা বেশি বেশি করে দেখবে এবং পড়বে, তাহলে আমরা এই অধ্যায়ের যে অংশগুলো পরীক্ষায় আসে সে অংশগুলো আমরা ভালোভাবে উত্তর করতে পারবো এবং পূর্ণ
নম্বর আমরা পেতে পারি। আজকে এই পর্যন্তই। আশা করি তোমরা আজকের ক্লাস বুঝতে পেরেছ এবং বোঝার চেষ্টা করবে। বাকি অংশগুলো পরবর্তী ক্লাসে তোমাদেরকে এই অধ্যায় থেকে একটি অঙ্ক করাবো এবং ব্যবহারিক অঙ্কের মাধ্যমে তোমাদেরকে অধ্যায়ের সম্পূর্ণ অংশ শেষ করব, যা তোমরা নিয়মিত পাঠের মাধ্যমে তোমাদের পড়াশোনাকে আরও সুন্দর সমৃদ্ধ করবে এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস এখানে শেষ করছি। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, তোমাদের পরিবারের সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।